কোচির পরতে পরতে জড়িয়ে রয়েছে ইতিহাস, ইতিহাসের হাতছানি এদিকে ওদিকে। শতাব্দীতে কেরালার মালাবার উপকূলে কোচি, কোল্লাম, কান্নুর এবং কোজিকোড ছিল উল্লেখযোগ্য বন্দর। সবচেয়ে প্রধান বন্দর ছিল কোজিকোড। কোচিতে সাধারণ মানুষের তখন জীবিকা বলতে ছিল মাছ ধরা। আর এই সময় চীনা এবং আরব ব্যবসায়ীদের আসা যাওয়া বৃদ্ধি পেতে থাকে কেরালার উপকূলে মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ ইত্যাদি সংগ্রহের জন্য। ব্যবসায়ীরা এখান থেকে মশলা সংগ্রহ করে এগুলো ইউরোপে সরবরাহ করত। ইউরোপ জুড়ে কেরলের সুখ্যাতি ছড়িয়ে পড়ে মশলার জন্য। ভাস্কো দা গামা 1497 সালে ইউরোপ থেকে রওনা দেন। তারপর আফ্রিকার উপকূল হয়ে পৌঁছন। ইউরোপের সাথে ভারত তথা এশিয়ার যোগাযোগের প্রধান মাধ্যম ছিল স্থলপথ, যেটা ছিল অনেক সময় নির্ভর এবং ব্যয়বহুল। ভাস্কো দা গামার এই যাত্রাপথ ইউরোপের সাথে ভারতের যোগাযোগের একটা নতুন দিগন্ত খুলে দেয়। ভাস্কো দা গামা ছিলেন একজন পর্তুগিজ নাবিক। সময় একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে। কোচির যে রাজা, কোজিকোড়ের রাজার সাথে যুদ্ধে লিপ্ত হন, কিন্তু পর্তুগিজরা থাকায় তিনি তাদের সাহায্য প্রার্থনা করেন এবং পর্তুগিজরা তাকে সেই যুদ্ধে সাহায্য করেন। তাতে কোচির রাজা যুদ্ধে জয়লাভ করেন এবং পর্তুগিজদের রাজা ইমায়ুলের নাম অনুসারে একটি ফোর্ট নির্মাণের অধিকার দেন এবং পর্তুগিজরা ইমায়ুল ফোর্ট নির্মাণ করেন। পর্তুগিজরা কোচিতে বসবাস শুরু করে এবং তারা তাদের উপাসনা গৃহ এবং তাদের কলোনি স্থাপন করেন। পরবর্তীকালে রাজপরিবারের আভ্যন্তরীণ অশান্তি শুরু হয় এবং পর্তুগিজরা কোচির ক্ষমতা দখল করে। 1683 খ্রিস্টাব্দেরা পর্তুগিজদের থেকে এই জায়গার দখল নেয়। ইমায়ুল ফোর্টের নাম থেকেই সম্ভবত ফোর্ট কোচি নামকরণ। কোচি পর্তুগিজদের দখলে ছিল 160 বছর। পরবর্তীতে ডাচেরা এখানে ক্ষমতা ধরে রাখে 112 বছর। 1795 সালে ব্রিটিশরা ডাচেদের উৎখাত করে কোচির ক্ষমতা দখল করে। মর্নিং গাইস, আজকে হচ্ছে ডে 3। আজকে আমাদের ট্রেনের লাস্ট ডে। আমরা কিছুক্ষণ মধ্যে নামবো আর 12টা নাগাদ তো এখন বাজে। আমরা নামবো হচ্ছে 3-4টে নাগাদ। গত পরশু রাতে আমরা রওনা দিয়েছি সাঁতরাগাছি থেকে। আমাদের ট্রেন ছেড়েছে রাত 11টা 45। কেরালা ভ্রমণ শুরু ফোর্ট কোচি থেকে, যেটা যেতে হয় এর্নাকুলাম হয়ে। এর্নাকুলাম আসার জন্য আমরা ধরেছিলাম SHM TBC সুপারফাস্ট এক্সপ্রেস। এর্নাকুলাম রেলওয়ে স্টেশন। দীর্ঘ 39 ঘন্টা জার্নির পরে 3:30 নাগাদ পৌঁছে গেলাম এর্নাকুলাম। আমরা এখান থেকে যাব ফোর্ট কোচি। এর্নাকুলাম থেকে ফোর্ট কোচি খুব কাছেই, যাওয়ার দুটো রাস্তা আছে। এখান থেকে ডাইরেক্ট যাওয়া যায় বাসে বা অটো করে। অটোয় ডাইরেক্ট গেলে ভাড়া নেয় 500 টাকা। আরেকটা রাস্তা হচ্ছে অটোয় করে 150 টাকা ভাড়া দিয়ে এর্নাকুলাম জেটিঘাট যেতে হয় এবং সেখান থেকে ফেরি সার্ভিসে যেতে হয় ফোর্ট কোচি। আমরা দ্বিতীয় উপায়টাই বেছে নিয়েছি। সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন শহর এর্নাকুলাম। পথে যেতে যেতে চোখে পড়ল
এর্নাকুলাম মেট্রো রেলওয়ে স্টেশন, কিন্তু এই যাত্রায় আর চড়া হলো না। এখন আমরা এসেছি হচ্ছে এর্নাকুলাম জেটিঘাট। কেরালার অনেক শহরেই ওয়াটার মেট্রো আছে, যেমন অন্যতম এর্নাকুলাম ওয়াটার মেট্রো সার্ভিস। আজ ফোর্ট কোচিতে আমাদের প্রথম দিন। আমরা ফোর্ট কোচিতে কি দেখব? 1 নম্বর দেখব এখানের ফুড কোর্ট বা ফুড স্ট্রিট। 2 নম্বর দেখব রাতের সমুদ্র ফোর্ট কোচির। 3 নম্বর দেখব চাইনিজ ফিশিং নেট। 4 নম্বর দেখব এখানে যে পুরনো বয়লার ব্যবহার হতো সমুদ্রের ধারে রাখা আছে সেটা। আর তাছাড়া আশেপাশে ঘুরে দেখব। ফোর্ট কোচিতে চলে এসেছি। ফোর্ট কোচি যেখান দিয়ে তোমরা বেরোবে এক্সিট, আর যেই গেটটা দিয়ে তোমরা বেরোবে ওইটার উল্টো দিকেই আর্ট কোচি আছে। আর্ট কোচি আমরা এখন ফুড কোচি দিয়ে চলেছি। এখানে বিভিন্ন রকম মাছ ডিসপ্লে হচ্ছে। যে কোনো পছন্দসই মাছ বললেই ওরা গরম গরম রান্না করে দেবে, কিন্তু যা দাম সেটা তো লাগবেই। চলতে চলতে সমুদ্রের ধারে এসে উপস্থিত হলাম। এই সমুদ্রের ধারে কেউ স্নান করে না, কারণ এই সমুদ্রে বিভিন্ন নদী এসে মিশেছে। তার কচুরিপানা এবং নোংরা জলের জন্য এখানে সাধারণত কেউ স্নান করে না। তা সত্ত্বেও ফোর্ট কোচির রাতের সৌন্দর্য অতুলনীয়। বসে থাকলে ঘন্টার পর ঘন্টা সময় কেটে যেতে পারে। ফোর্ট কোচির রাতের সৌন্দর্য উপভোগ করার জন্য পায়ে হেঁটে আস্তে আস্তে বেরিয়ে চললাম হোটেলের দিকে। যাওয়ার পথে কয়েকটা চার্চ চোখে পড়ল। আজ আমরা হোটেল নিয়েছি বাস স্ট্যান্ডের কাছেই। ভাড়া 1500 টাকা এসি রুম। এখানে এসি রুম মোটামুটি 1200 থেকে 1800 টাকার মধ্যে পাওয়া যায়। বিভিন্ন মানের বিভিন্ন হোটেল আছে। প্রচুর খাবার দোকান রয়েছে, পছন্দসই খাবার আপনারা নিয়ে নিতে পারেন, তবে একটু কস্টলি। প্রথম দিনের কোচি ভ্রমণের এখানেই পরিসমাপ্তি। শুভরাত্রি। আজ আমাদের কোচি ভ্রমণের 3য় দিন। সকালবেলা বেরিয়ে পড়েছি সমুদ্রের ধারে আশেপাশে দেখার জন্য। উদ্দেশ্য চাইনিজ ফিশিং নেট দেখা এবং সম্ভব হলে সেখানে কিভাবে জেলেরা মাছ ধরে সেটা দেখব। তারপর বেরিয়ে পড়ব সাইট সিনের উদ্দেশ্যে এবং সাইট সিন শেষ করে রওনা দেব মুন্নারের পথে। সন্ধেবেলা গিয়ে পৌঁছব মুন্নার। যেতে যেতে ওয়াটার মেট্রোর যাতায়াত চোখে পড়ল। মাছ ধরা চলছে। একটা কাঁকড়া কিভাবে ধরলো অনেকক্ষণ সময় নিয়ে দেখলাম। ট্রাভেল এজেন্ট ছাড়া বেড়াতে আসার এই এক সুবিধে, হাতে অনেক সময় পাওয়া যায়। ইচ্ছে মতো টাইম এক্সপ্লোর করা যায়। লোকাল লোকজনের সাথে মেলামেশা করার সুযোগ থাকে। ওয়াটার মেট্রো ফিরে যাচ্ছে তার পরবর্তী গন্তব্যে। আর এই যে ওয়াটার মেট্রোগুলো আছে তাতে কিন্তু বড় বড় গাড়ি থেকে বাইক থেকে শুরু করে সব জিনিসই এর মধ্যে করে স্থানান্তরিত হয় এক জায়গা থেকে আরেক জায়গায়, মানে এক আইল্যান্ড থেকে আরেক আইল্যান্ডে। ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে একটা চাইনিজ ফিশিং নেট। দেখা যাক এরা কিভাবে মাছ ধরে।
ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। এই চাইনিজ ফিশিংয়ের টেকনিক এটা কিন্তু 500 থেকে 600 বছরের পুরনো। সেই পুরনো প্রথায় এরা কিন্তু মাছ ধরে চলেছে। ব্যাপারটা খুব ঐতিহাসিকও বলা যেতে পারে। One piece 400. ওয়াও, টু মাচ কস্টলিয়ার। 9টা বাজে। এবারে আমরা বেরিয়ে পড়েছি কোচি সাইট সিনের উদ্দেশ্যে। সাইট সিন পয়েন্ট মোট 10খানা। আমরা হোটেলে চেক আউট করে নিয়েছি আর মালপত্র লাগেজ রুমে রেখে বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। প্রথমে আমরা বাসে করে রওনা দিলাম আমাদের এবারের পয়েন্ট জিউইস রোড অথবা ওল্ড সিনাগয়। এটি একটা রাস্তা যার দুপাশে রয়েছে অজস্র অ্যান্টিক শপ। জিউইসরা এখানে থাকতো। জিউইস রোডের পাশেই রয়েছে একটা সুন্দর সাজানো গোছানো মিউজিয়াম, যেখানে এখানের ইতিহাস তুলে ধরা হয়েছে, দেখার মতো। এটা ডাচ প্যালেস, সুন্দর কাঠের কারুকার্যে চারদিক ভর্তি এবং এটাও অসম্ভব রকম সুন্দর। এই সবকটা ভিজিটিং পয়েন্টই কাছাকাছি এবং হেঁটে হেঁটেই ঘুরে ফেলা যায়। এবার আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি কোচিন পরদেশি সিনাগয়ের দিকে। এটা খুলবে 10টার সময়। আমরা ওয়েট করছি বাইরে, ভেতরে ছবি তোলা নিষেধ। এখানে ইতিহাস কথা বলতে চায়। আপনি যদি শ্রোতা হতে পারেন, ইতিহাসকে প্রত্যক্ষ করবেন প্রতি মুহূর্তে। মার্চেন্ট্রি, এখানে যে পুরনো রাজারা ছিল তাদের বাসস্থান, তারা কিভাবে থাকতো, কি ব্যবহার করত, সেই সবই এখানে অবিকৃত অবস্থায় সংরক্ষিত আছে। এবারে আমরা একটা অটো ভাড়া করে চলে আসলাম স্পাইস মার্কেট বা স্পাইস ফ্যাক্টরিতে। এখানে বিভিন্ন ধরনের অর্গানিক মশলা রাখা রয়েছে। তার দাম শুনলে আপনি মাথা ঘুরে অবশ্যই পড়ে যাবেন। যদিও দেখার জন্য কোনো অসুবিধা নেই, তাই আমরা দর্শক হয়ে প্রত্যেকটা জিনিস দেখলাম আর ভাবলাম এগুলো কারা কেনে। স্পাইস ফ্যাক্টরি থেকে কিছু দূর যাওয়ার পরেই একটা জৈন টেম্পল দেখতে পেলাম। এখানেও ভেতরে ছবি তোলা নিষেধ। ভেতরে সুন্দরভাবে ঘুরলাম, ছোটখাটো মন্দির। এবারে আমরা অটো করে এসে পড়েছি নেভি মিউজিয়ামে। এখানে নেভিতে যারা কর্মরত অবস্থায় কি কি ব্যবহার করেন, কোন নেভির জাহাজ ব্যবহার করা হয়, তাতে কোন ধরনের এয়ারক্রাফট ইউজ করা হয়, তাদের ড্রেস কিরম ইত্যাদি সব কিছু এখানে রয়েছে এবং সুন্দরভাবে ঘুরে দেখার ব্যবস্থা রয়েছে। খুব বড় মিউজিয়াম। মিউজিয়াম থেকে পায়ে হেঁটে রওনা দিলাম বাস স্ট্যান্ডের দিকে। পথে পড়ল ডাচেস সিমেট্রি।
সেন্ট ফ্রান্সিস চার্চ এখানের অন্যতম দর্শনীয় বস্তু। ভাস্কো দা গামাকে এখানেই সমাহিত করা হয়। পরবর্তীকালে তার প্রপৌত্র এসে এখান থেকে তার কফিন নিজের দেশে নিয়ে যায়। এই জায়গাটিতেই ভাস্কো দা গামাকে সমাহিত করে রাখা হয়েছিল। এবার ফিরে যাওয়ার পালা। আমাদের লক্ষ্য বাস স্ট্যান্ড, এখান থেকেই আমরা বাস ধরব। আমাদের পোর্ট কোচি ভ্রমণ আজকের মতোই এখানেই শেষ। এবার বাস স্ট্যান্ডে এসে মালপত্র নিয়ে আমরা রওনা দিলাম মুন্নারের উদ্দেশ্যে। মোটামুটি 2টো বাজে। কোচি বাস স্ট্যান্ড থেকে ডাইরেক্ট কোনো বাস আমরা মুন্নার যাওয়ার পেলাম না, সেই জন্য আমরা প্রথমে গেলাম হোয়াইট ভ্যালি। পোর্ট কোচি থেকে হোয়াইট ভ্যালি অবধি বাস ভাড়া 30 টাকা। হোয়াইট ভ্যালি থেকে আমরা গেলাম আদামালি, বাস ভাড়া 100 টাকা পার হেড। আদামালি থেকে বাস ধরে আমরা গেলাম মুন্নার। আদামালি থেকে মুন্নারের বাস ভাড়া জনপ্রতি 40 টাকা। মানে বাস খুব টাইমে চলে, সার্ভিস প্রচণ্ড ভালো। আদামালি একটা মোটামুটি ছোটোখাটো শৈল শহরই বলা যায়। আদামালি থেকে মুন্নার যাওয়ার রাস্তাটা সত্যি খুবই সুন্দর এবং চা বাগানে পরিপূর্ণ। এর নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি মুন্নারের দিকে। দেখতে দেখতে পৌঁছে গেলাম মুন্নার। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক করবেন, কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন। অবশ্যই ভবিষ্যতে এরম ভিডিও আনার চেষ্টা করব। ধন্যবাদ।